আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। বর্তমানে পৃথিবীতে এমন কিছু ঘটে চলছে যা মানুষ কল্পনাও করতে পারেনি। মরুভূমিতে সবুজ দেখা যাচ্ছে, বরফ অঞ্চল মরুভূমি হয়ে যাচ্ছে, দুর্বলরা সর্বাধিক শক্তিশালী হচ্ছে আর শক্তিশালীরা পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এসবের মাঝে শুরু হবে পৃথিবীতে এক সর্বাধিক যুদ্ধ, যে যুদ্ধে পৃথিবীর বেশিরভাগ মানুষ মারা যাবে ঠিকই, কিন্তু পৃথিবী একদম শান্তময় হয়ে যাবে। মনে হয় সে যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বর্তমানে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন বাহিনীর মনোবল এবং সামরিক শক্তি দেখে। আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আল হুতি এবার প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, ইসরায়েল যদি আবারও গাজা যুদ্ধ শুরু করে তাহলে ইয়েমেনের শক্তি কতটা তা তারা দেখতে পারবে। ধ্বংস করে দেওয়া হবে ইসরায়েলের প্রধান সমস্ত শহরগুলো। কতটা ভয়ানক সামরিক অস্ত্র রয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীদের হাতে। কি কি সামরিক অস্ত্র রয়েছে এই গোষ্ঠীটির হাতে, আর কেনই বা বারবার আন্তর্জাতিক মিডিয়াতে উঠে আসে তাদের নাম। ধারণা করা হয় তাদের হাতে এমন সামরিক অস্ত্র রয়েছে যেগুলো পৃথিবী জুড়ে হাতে গোনা মাত্র 5টি দেশের হাতে রয়েছে। কিভাবে তারা এত শক্তিশালী সামরিক অস্ত্রের মালিক হলো? আগামী যুদ্ধে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের ভূমিকা কি থাকবে? এ প্রতিটি বিষয় নিয়ে A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বলতে বাধ্য হচ্ছি যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পশ্চিমা বিশ্বের ছত্র ছায়া এবং যুক্তরাষ্ট্রের অপুরান্ত সামরিক অস্ত্রের সহযোগিতায় দখলদার ইসরায়েল দীর্ঘ দশকের পর দশক অসহায় নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করেছে। লাখ লাখ মানুষকে হত্যা করার পরেও দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের পরাজয় করতে পারেনি। গোটা পৃথিবী জুড়ে অর্থনৈতিক, কূটনীতিক এবং সামরিক শক্তির দিক দিয়ে অনেক পাওয়ারফুল মুসলিম দেশ থাকার পরেও কোনো মুসলিম দেশ উল্লেখযোগ্যভাবে ফিলিস্তিনিদের সহযোগিতা করেনি একমাত্র ইরান ছাড়া। সবসময় ফিলিস্তিনিদের পাশে শক্তভাবে অবস্থান নিয়েছে লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন। আনসারুল্লাহ আন্দোলন যে সাধারণ ফিলিস্তিনিদের পক্ষে কতটা দৃঢ়ভাবে দাঁড়িয়েছে তা ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে গোটা পৃথিবী দেখেছে। যার কারণে দখলদার ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ পুরো পশ্চিমা বিশ্ব একত্রিত হয়েও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে শেষ করতে পারেনি। অবশেষে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পূর্ব পরিকল্পিতভাবে ফিলিস্তিনিদের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করে এবং বন্দি বিনিময়তে রাজি হয়। কিন্তু এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল ঘোষণা দিয়েছে যে কোনো সময় তারা আবারও ফিলিস্তিনিদের উপরে তাণ্ডব চালাবে। And we have the right leader of Israel. He's done a great job, and we've been friends for a long time, and we do a great job also. পরিস্থিতি যখন এমন তখন আবারও নিজেদের শক্তি জানান দিল ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুতি জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল যদি গাজায় নতুন করে আগ্রাসন শুরু করে তাহলে ইয়েমেনও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করবে। তিনি সুনির্দিষ্টভাবে জানিয়েছে, তেল আবিব হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর এবং অর্থনৈতিকের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই শহরটি ইয়েমেনের যোদ্ধাদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আব্দুল মালেক আল হুতি বলেন, যদি গাজায় আবারও আগ্রাসন শুরু করা হয় তাহলে ইয়েমেন এই যুদ্ধে জড়িয়ে পড়বে এবং পুরো ইসরায়েলে হামলা চালাবে, তবে তেল আবিব হবে প্রধান লক্ষ্য। আনসারুল্লাহ নেতা আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইয়েমেন এবং ইহুদিবাদী শত্রুরা কতটা তার বাধ্যবাধকতা এড়িয়ে যাচ্ছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আব্দুল মালেক আল হুতি উল্লেখ করেন, চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েল আমেরিকার সমর্থন পাচ্ছে। এবার আসা যাক ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের হাতে কি ধরনের সামরিক অস্ত্র রয়েছে। 2015 সালে যখন সৌদি আরবের সাথে ইয়েমেনের যুদ্ধ শুরু হয় তখন থেকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন শিরোনামে উঠে আসে। সৌদি আরবের সাথে যুদ্ধে হুতি বিদ্রোহীদের ব্যবহার করতে দেখা গেছে মিডিয়াম এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। সৌদি আরব ইয়েমেন যুদ্ধে যতটাই সময় পার হয়েছে ততটাই দেখা গেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সামরিক শক্তি। সৌদি আরবের বিরুদ্ধে তারা সবচেয়ে বেশি ব্যবহার করেছে শক্তিশালী মনুষ্যবিহীন ড্রোন। উল্লেখযোগ্যভাবে দেখা গেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো এতটাই ভয়ানক ছিল যে গোটা পৃথিবী দেখেছে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও বারবার তারা সৌদি আরবের বিভিন্ন সামরিক স্থাপনা এবং জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সামরিক শক্তি দেখে অবশেষে সৌদি আরব ইয়েমেনের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে। ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্রথমে নৌপথে ইসরায়েলের উপরে আক্রমণ শুরু করে।
এরপর যুদ্ধ যতই গভীর হয়েছে ততই ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন তাদের সামরিক শক্তি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে শুরু করে। প্রথমে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এরপর গোটা পৃথিবীকে অবাক করে দিয়ে ইসরায়েলের উপরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন। আর এই হামলা ছিল গোটা পৃথিবীর জন্য এক নজিরবিহীন ঘটনা, কেননা এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র গোটা পৃথিবীতে হাতে গোনা মাত্র 5টি দেশের হাতে রয়েছে: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং ইরানের কাছে। এই অস্ত্র শব্দের থেকেও 5 থেকে 12 গুণ বেশি গতিতে ছুটতে পারে, যার কারণে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা সম্ভব নয়। শুধু এখানেই শেষ নয়, এর পরপরই দখলদার ইসরায়েলের উপরে পরীক্ষামূলক একটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেন, যা ছিল দূরপাল্লার একটি শক্তিশালী ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র। আর এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ফিলিস্তিন। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের হাতে আরও যেসব সামরিক অস্ত্র রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো মনুষ্যবিহীন ড্রোন। ড্রোন তৈরির দিক দিয়ে হুতি বিদ্রোহীরা অনেক দক্ষ। তাদের হাতে যে কত ভয়ঙ্কর ড্রোন রয়েছে তা তারা প্রমাণ করে দিয়েছে সৌদি আরবের সাথে যুদ্ধ চলা অবস্থায়। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের হাতে যে ধরনের ড্রোনগুলো রয়েছে সেগুলো অনেক ধ্বংসযোগ্য এবং প্রায় 2000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে সক্ষম, যা তারা ইতিমধ্যে প্রমাণ করেছে ইসরায়েলের ড্রোন হামলার মাধ্যমে। এছাড়াও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে রয়েছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, যার সবগুলোই প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের হাতে স্বল্প পাল্লারও বেশ কিছু যুদ্ধজাহাজ রয়েছে। এসব যুদ্ধজাহাজের মাধ্যমে তারা শুধুমাত্র আরব সাগর এবং লোহিত সাগর পর্যন্ত মোকাবেলা করতে পারে। কিন্তু ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে উল্লেখযোগ্য কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, যার কারণে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইয়েমেনের উপরে সফল হামলা পরিচালনা করতে পারে। আর ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী এই সমস্ত হামলা প্রতিহত করতে পারে না, কিন্তু তাদের হাতে রয়েছে প্রচুর পরিমাণ যোদ্ধা এবং তারা স্থলপথে যুদ্ধ খুবই পারদর্শী। এছাড়াও গেরিলা যুদ্ধ তারা খুবই দক্ষ। ধারণা করা হয় ইয়েমেনের সাধারণ জনগণের 5 জনের মধ্যে একজনই যোদ্ধা। এবার আসা যাক তারা সামরিক অস্ত্র তৈরির দিক দিয়ে কিভাবে এতটা দক্ষ হলো এবং কিভাবে এত শক্তি অর্জন করলো। যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইসরায়েল এবং আরবরা সবসময় দাবি করেছে ইরান ইয়েমেনকে সামরিক অস্ত্র, যোদ্ধা, ট্রেনিং এবং প্রযুক্তি দিয়ে সহযোগিতা করেছে এবং এখনো করছে, যার কারণে খুব অনায়াসে তারা উন্নত প্রযুক্তিতে তৈরি করা অত্যাধুনিক সব সামরিক অস্ত্র তৈরি করতে সক্ষম হচ্ছে। ইরানের কাছে যত রকম প্রযুক্তি রয়েছে তার প্রায় 50% প্রযুক্তি ইরান ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে দিয়ে থাকে। ইরান যেহেতু ক্ষেপণাস্ত্র তৈরির দিক দিয়ে উন্নত একটি দেশ, যার কারণে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনও শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং প্রযুক্তিও হাতে পেয়ে যায়। ইরান যেহেতু হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মালিক, তাই ইরানের প্রযুক্তি দিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে। এর মাধ্যমে ইরানও লাভবান আর ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনও লাভবান। লেবাননের হিজবুল্লাহ যেমন ইরানের তৈরি করা একটি সংগঠন, ঠিক তেমনি ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনও ইরানের তৈরি একটি সংগঠন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছে সামনে ইরানের সাথে যে একটি যুদ্ধ অপেক্ষা করছে, সেখানে ইরান ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করবে। ইরানের সাথে যুদ্ধ করতে হলে অবশ্যই মাথায় রাখতে হবে সেই দেশকে অবশ্যই ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে মোকাবেলা করতে হবে। آزمایش امسال نیروی دریایی استان بوشهر و هرمزگان عملیاتی شد. শুধু তাই নয়, বিশ্লেষকরা ধারণা করছে সামনের দিনগুলোতে ইরান ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে দিয়ে খেলা খেলবে ইসরায়েলের সাথে, কারণ ইরান খুব ভালো করে জানে সামনে একটি যুদ্ধ অপেক্ষা করছে ইরানের জন্য। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে এই 2025 সালের জুন মাসে ইরানে হামলা চালাবে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দেবে। ইরানে হামলা সম্পর্কে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কিভাবে হুমকি দিল আর কেনই বা এভাবে দিন তারিখ ঠিক করে দিল? যদি এমনটা হয় ইরান কি করবে? কোন কোন দেশ ইরানের পক্ষে থাকবে আর কোন কোন দেশ ইরানের বিরুদ্ধে কাজ করবে? এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।